হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 11-এর সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনের ওপর অলরেডি দুটো ভিডিও বানানো হয়ে গিয়েছে। এটা স্যার 3 নম্বর ভিডিও এবং লাস্ট ভিডিও। আমরা ভৌত রাশির পরিমাপ ও মাত্রা থেকে শুরু করে তাপ সঞ্চালন পর্যন্ত এই টোটাল সিলেবাসটা আমরা দুটো ভিডিওতে কভার করেছি। আজকে যেটুকু বাকি আছে মানে ওই গ্যাসের গতীয় তত্ত্ব, তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, আর যে স্যার ওয়েভের পার্টটা সেখানে দেখবে 6টা টোটাল চ্যাপ্টার আছে, ঠিক আছে, সরল দৈর্ঘ্য থেকে শুরু করে ডপলার ক্রিয়া পর্যন্ত। তো এই কটার সাজেশন নিয়ে আজকে আলোচনা করা হবে। সাজেশন মানে তোমাদের রিডিউস সিলেবাসে অ্যাকচুয়ালি আছেটা কি, কোন কোন বিষয়গুলোকে আমাদের পড়তে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। প্রথম যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। চলো একটু পয়েন্ট করে দিই। আচ্ছা চলো, এই চ্যাপ্টার থেকে কি কি তোমাদের সিলেবাসে বলা হয়েছে একটু দেখা যাক। এই চ্যাপ্টার থেকে তোমাকে বলা হয়েছে প্রথমে আদর্শ গ্যাস সমীকরণ মানে পিভি সমান এনআরটি। এবার কোয়েশ্চেন করবে স্যার এটা আবার কেমন কি, এবার এখান থেকে আবার কি কোয়েশ্চেন হওয়ার আছে স্যার বিভিন্ন ম্যাথসে তো হেল্প করবেই, তাছাড়া এইরকম শর্ট কোয়েশ্চেনও হতে পারে। যেমন যে স্যার 8 গ্রাম হাইড্রোজেনের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। তাহলে তুমি কি লিখবা? পিভি সমান 8টি লিখে দেবো। এবার এন এর ভ্যালুটা বসাতে হবে। এন মানে কি মনে আছে সূত্রটা? W/m। হ্যাঁ কি না? এখানে ডাব্লিউটা কি গ্যাসের ভর কত? 8। এমটা কি গ্যাসের আণবিক গুরুত্ব, হাইড্রোজেন আণবিক গুরুত্ব কত? 2, তাহলে 4 হবে। তাহলে পিভি সমান 480। মাথায় ঢুকলো এই টাইপের কোয়েশ্চেন। তোমাকে হাইড্রোজেন না বলে যে কোনো গ্যাস বলতে পারে, যে স্যার 28 গ্রাম নাইট্রোজেন কি 14 গ্রাম নাইট্রোজেন, ঠিক আছে, বা যে কোনো গ্রাম যে কোনো গ্যাস চাইতে পারে। তাহলে পিভি সমান 8টি ফিক্স থাকবে, শুধু এন এর ভ্যালুটা বসাবে। কিভাবে? গ্যাসের ভর বা গ্যাসের আণবিক গুরুত্ব। যদি বলতো স্যার যে স্যার 56 গ্রাম নাইট্রোজেন, তাহলে এখানে 56, নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত স্যার? 28, বসিয়ে দেবো, যেটা হবে সেটাই, ঠিক আছে। ওকে চলো নেক্সট। চাপের ধারণা সম্পর্কে বলেছে, মানে এক কথায় তোমাকে এই চাপের যে রাশিমালা এটা অবশ্যই প্রুফ করে রাখবে। পি সমান 1/3 রো সি স্কোয়ার, ঠিক আছে। চাপের কীভাবে উদ্ভূত হয় না হয় এই বিষয়টা, আর এটা জানতে হলে তোমাকে এই রাশিমালার এটার ডেরিভেশনটা জানতে হবে, তাহলে তুমি চাপ সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই পড়বে পি সমান 1/3 রো সি স্কোয়ার। এখান থেকে কী এর প্রুফটা পড়বে এবং এখান থেকে অঙ্ক। আচ্ছা, আর কি স্যার? গড় মুক্ত পথ কাকে বলে পড়বে, এবং এর রাশিমালাটাও পড়ে রাখো। ল্যামডা সমান 1/π সিগমা স্কোয়ার এন, সব বইয়ে পেয়ে যাবে, আমি শুধু একটু রিপিট করে দিচ্ছি। সিগমা সমান হচ্ছে স্যার কি, যে অনুর ব্যাস, আর এন সমান কি একক আয়তনে অনুর সংখ্যা। আচ্ছা, এবার তোমাকে 3 নম্বরে কি গতিশক্তির কনসেপ্ট চেয়েছে তাপমাত্রার সাপেক্ষে। আরও একবার রিপিট করি, গতিশক্তিকে ডিফাইন করতে হবে, সংজ্ঞা দিতে হবে কার রেসপেক্টে? তাপমাত্রা। তাহলে আমরা কিভাবে স্যার সংজ্ঞা দেব? স্যার কি গতিশক্তি হলো গ্যাসীয় পদার্থের এমন একটি ধর্ম যা কি তাপমাত্রার সমানুপাতিক, যত বেশি তাপমাত্রা তত বেশি গতিশক্তি। তো আমি সেটাকে এইভাবে ডিরেক্ট লিখে দিয়েছি, গতিশক্তি ভ্যারিজেস তাপমাত্রা, ই ভ্যারিজেস টি, এইভাবে ডিফাইন করা হয় গতিশক্তিকে তাপমাত্রার রেসপেক্টে। আচ্ছা, অনুর আরএমএস বেগ বলেছে। আরএমএস বেগের সূত্র মনে আছে? সি সমান √3RT/, অবশ্যই এটা আরএমএস, কিন্তু আমরা নর্মালি সি দিয়ে লিখে দিই, √3RT/m। এখান থেকে কি স্যার? এখান থেকে বিভিন্ন ধরনের ম্যাথস, অবশ্যই এখান থেকে মাস্ট অঙ্ক করবেই, ঠিক আছে। আচ্ছা, আর কি? স্বাধীনতার মাত্রার সংখ্যা, অবশ্যই কাকে বলে পড়বে। আর কি পড়বে? এক পরমাণুকের ক্ষেত্রে কত হয় স্বাধীনতার মাত্রার সংখ্যা, দ্বিপরমাণুকের ক্ষেত্রে কত হয়, এবার ত্রিপরমাণুকের বিভিন্ন কেস আছে, সরলরৈখিক যদি হয়, অসরলরৈখিক যদি হয়, তো এই কেসগুলো একটু পড়ে রাখি। যেমন এক পরমাণুকের ক্ষেত্রে কত? 3 স্যার, দ্বিপরমাণুকের ক্ষেত্রে কত? 5। তো এইভাবে স্যার একটু এই শর্ট কোয়েশ্চেনগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, আর কি? শক্তির সমবিভাজন নীতি মাস্ট পড়বে, যে শক্তির সমবিভাজন নীতিটি লেখো। কি স্যার? প্রতিটি অণুর যে শক্তি হয় সেটা কি প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে সমানভাবে বিভাজিত হয়, আর এই সেই শক্তির অ্যামাউন্ট কত হয় স্যার? ½ কেটি। প্রতিটি স্বাধীনতার মাত্রার এনার্জি কত হয়? ½ কেটি। যেখানে কে বোলজম্যান ধ্রুবক, ভ্যালু জানা স্যার লিখে দেবে, আর টি স্যার পরম তাপমাত্রা। তো স্যার তোমাদের মোটামুটি গ্যাসের গতীয় তত্ত্ব থেকে এটা বলেছে। আচ্ছা চলো নেক্সট চ্যাপ্টারে চলে যাই। চলো এবার স্যার তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র থেকে কি কি বলেছে একটু দেখে নিই। তোমাকে প্রথমে বলেছে তাপ কার্য অভ্যন্তরীণ শক্তি, মানে এদের একটু ধারণা, ঠিক আছে স্যার। তাপ কি, কার্য কি, অভ্যন্তরীণ শক্তি। তারপরে কি স্যার? গ্যাসের সংকোচনে কার্য। দেখবে একটা সিলিন্ডারে সংকুচিত করা বা প্রসারিত করা হচ্ছে, কৃত কার্য করা হয় ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন পিডিভি, আমাদের দেখবে প্রসারণের ক্ষেত্রে বলা হয়েছে। সে যাই হোক, প্রুফটা দেখবে প্রসারণের ক্ষেত্রে করা হয়ে থাকে, ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন পিডিভি, এই প্রুফটা মাস্ট দেখবে, এবং এখান থেকে অবশ্যই অঙ্ক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অবশ্যই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বিবৃতি আর এর কি স্যার গাণিতিক রূপ। এই তো স্যার কিউ সমান ডেল ইউ প্লাস ডব্লিউ, হ্যাঁ কি না? বা এটাকে অনেক সময় ডি, এটা এইভাবেও লিখতে পারো, ডি কিউ সমান ডিউ প্লাস ডি ডাব্লিউ, যেভাবে লিখবে তাতে কিচ্ছু যায় আসে না, ঠিক আছে।
তাপ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আর কি কার্য, হ্যাঁ কি না? তো স্যার এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে ভালো করে মনে রাখিও, এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন খুব হয়, এই দুটো মনে রাখিও, এই যে কিউ আর ডাব্লিউ এগুলো মনে রাখবে, পথ অপেক্ষক মনে রাখিও, শর্ট কোয়েশ্চেন হিসেবে কাজে লাগবে, পথ অপেক্ষক, আর এটা কি স্যার অবস্থার অপেক্ষক, ডি ইউ বা ডেল্টা ইউ অভ্যন্তরীণ শক্তি অবস্থার অপেক্ষক মনে রাখিও, শর্ট কোয়েশ্চেন হিসেবে কাজে লাগে, অবস্থার অপেক্ষক, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি অবস্থার অপেক্ষক, আর যেটা কার্য আর হিট মানে তাপ এটা পথ অপেক্ষক, শর্ট কোয়েশ্চেন হিসেবে মনে রাখিও। আচ্ছা, আর অবশ্যই এগুলো দিয়ে শর্ট শুধু তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি, প্রথমে বিবৃতি লিখে দিলে ভাষা দিয়ে, গাণিতিক রূপ এবং ম্যাথস অবশ্যই করবে, সেটা আমি আলাদাভাবে প্রেফার করতে যাচ্ছি না, ওটা বুঝে নেবে, ঠিক আছে? যে কোনো রাশি মেলা থাকলে তার ম্যাথস তো করতেই হবে। সমষ্ণ ও রুদ্ধতাপ পদ্ধতি কাকে বলে মাস্ট একটু দেখে নিও, সমষ্ণ পদ্ধতি কাকে বলে, রুদ্ধতাপ পদ্ধতি কাকে বলে, সমষ্ণ পদ্ধতির ক্ষেত্রে কোন কোন প্রয়োজনীয় শর্ত, যেমন কি স্যার ধীরে ধীরে হতে হবে, পাত্রটিকে তাপের সুপরিবাহী হতে হবে, কোন সমীকরণ মেনে চলে, পিভি সমান স্যার ধ্রুবক, হ্যাঁ কি না, বয়লের সূত্র, রুদ্ধতাপ পদ্ধতির ক্ষেত্রে কি অনেক দ্রুত হতে হবে, হ্যাঁ কি না, কুপরিবাহী পাত্রে রাখতে হবে, এই বিষয়গুলো একটু অবশ্যই দেখবে। তোমাদের এখানে ওইরকম করে পার্টিকুলারলি উল্লেখ করা নেই যে সমষ্ণ প্রক্রিয়ায় কার্য বা রুদ্ধতাপ প্রক্রিয়ায় কার্য উল্লেখ করা নেই তোমাদের সিলেবাসে, তবুও আমি বলবো অবশ্যই পড়বে, ছাড়তে যেও না, ঠিক আছে? কারণ দিয়ে দিলে তখন ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, মাস্ট করবে যে সমষ্ণ পদ্ধতিতে কার্য, রুদ্ধতাপ পদ্ধতিতে কার্য, এবং তাদের ছোটো ছোটো একটু ম্যাথসগুলো দেখে নিও। 2 মোলার আপেক্ষিকতা, এতে স্যার সিপিসিভি কাকে বলে মাস্ট পড়বে, এদের একক পড়বে, মাত্রা পড়বে মাস্ট, ঠিক আছে? একক, এক কথায় স্যার 2 মোলার আপেক্ষিক তাপের কি পড়বে, সংজ্ঞা এবং মাত্রা মানে একক মাস্ট পড়বে, ঠিক আছে? আর এদের মধ্যে সম্পর্ক এটাও বলেছে সিলেবাসে, সিপি মাইনাস সিবি সমান আর প্রুফ মাস্ট করবে, এই প্রুফটা অবশ্যই করে রাখবে, এর প্রমাণটা এখান থেকে ম্যাথসও আসেছে, ওকে? আর তাপগতিবিদ্যার কি দ্বিতীয় সূত্র, বিবৃতিটা দেখবে দুটো বিবৃতি আছে, একটা ক্লসিয়াসের, একটা কেলভিন প্ল্যাঙ্ক, তো বিবৃতি দুটো করে রাখিও, ব্যাস তোমাদের সিলেবাসে মোটামুটি এই অংশটুকুই বলা হয়েছে, যা বলা হয়েছে আমি হুবহু টুকে দিয়েছি, ঠিক আছে স্যার? ওকে, তো দেখে নিও এই পর্যন্ত। আচ্ছা চলো এবার পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি, চলো সরল দোলগতি থেকে কি বলেছে একটু দেখা যাক। তো প্রথমে স্যার কি মানে কি সরল দোলগতি কি বা কাকে বলে, এর সমীকরণ, এই তো স্যার এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? আর এর দশাও বলেছিল, এর দশা, ঠিক আছে? ওকে স্যার, দশা মানে স্যার সবই পড়ে নেবেন এখান থেকে, সরণ, বেগ, ত্বরণ সব কিছু, ঠিক আছে? সরল দোলগতি সম্পন্ন করার সরণ, বেগ, ত্বরণ এই সমস্ত কিছু এভরিথিং পড়ে নেব ওখান থেকে, ঠিক আছে? ওদের যে রাশিমালাগুলো আছে দেখবে, আচ্ছা ওখান থেকে একটু আমরা দেখে নেব। আচ্ছা তারপরে দেখে নাও একটু এখান থেকে এই সব রাশিমালাগুলো অবশ্যই একটু মনে রাখিও, যেমন স্যার এক্স সমান ধরে নাও এ সাইন ওমেগা টি বা কিছু একটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে ভি এর ক্ষেত্রে কী হবে স্যার, সে সব সময় স্যার সে কস হোক সাইন হোক, ভি সমান কি প্লাস মাইনাস ওমেগা রুট আউট অফ কী হয় এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে স্যার সর্বোচ্চ বেগের রাশিমালা অবশ্যই আমরা এইসব জেনে রাখবো। তারপরে ত্বরণের রাশিমালা কী হয়েছে এটা তো লিখে দেওয়া হয়েছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তো এই রাশিমালাগুলো একটু মনে রাখিও, ঠিক আছে? এই যে স্যার বিশেষ করে বেগ আর ত্বরণের রাশিমালাটা একটু মনে রাখিও, বেগের রাশিমালা প্লাস মাইনাস ওমেগা রুট আউট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ত্বরণের রাশিমালা কি এ সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই, ঠিক আছে? সরণ আর বেগের মধ্যে স্যার দশা পার্থক্য কত হয়, বেগ আর ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত হয়, সরণ আর ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত হয়, এই শর্ট কোয়েশ্চেনগুলো চলো একটু বলেই দিই উত্তরটা। পাশাপাশি হলে π/2 মনে রাখিও, পাশাপাশি হলে π/2, দূরে হলে পাই। কীভাবে স্যার পাশাপাশি, প্রথমে সরণ তারপরে বেগ তারপরে ত্বরণ, তো তাহলে সরণ বেগ পাশাপাশি আছে তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত হবে π/2, বেগ ত্বরণ পাশাপাশি আছে দশা পার্থক্য কত π/2, কিন্তু সরণ আর ত্বরণ সব যে দূরে আছে তাহলে দশা পার্থক্য কত পাই। এই শর্ট কোয়েশ্চেনগুলো একটু মনে রাখিও যে সরল দোলগতি বিশিষ্ট কোনো কণার সরণ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত পাই, সরণ ও বেগের মধ্যে দশা পার্থক্য কত π/2, বেগ ও ত্বরণের মধ্যে দশা পার্থক্য কত π/2 মনে রাখি। আচ্ছা এরপর স্যার স্প্রিংয়ের ভরযুক্ত অবস্থায় দোলন, আচ্ছা দেখবে দূরে বইটা খুললে দেখতে পাবে, একটু মেটালাম এখানটা স্যার দুটো কেস আছে দেখবে স্প্রিংয়ের ক্ষেত্রে, একটা অনুভূমিকের ক্ষেত্রে ভর ঝুলিয়ে দিলাম, ঠিক আছে? আর একটা স্যার একটা অনুভূমিক টেনে ছেড়ে দেবো, একটা উল্লম্ব, ঠিক আছে টেনে ছেড়ে দিলাম, তো একটা দোলন ঘটবে, হ্যাঁ কি না? তো ওই কেসটা একটু পড়তে হবে, সেখান থেকে মেনলি কী জানবো স্যার, এটাই এর সাথে রিলেটেড, ঠিক আছে? প্রত্যানায়ক বল ধ্রুবক, এই তো স্যার এফ সমান কী হয় মাইনাস কে এক্স, হ্যাঁ কি না? এটাই তো স্প্রিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? স্প্রিং বলতে কি যে কোনো দোলনের ক্ষেত্রে প্রযোজ্য, এফ সমান কি স্যার মাইনাস কে এক্স, হ্যাঁ কি না? যেখানে কেটা কি অবশ্যই বল ধ্রুবক, স্প্রিংয়ের ক্ষেত্রে বলছি এখানে যেহেতু স্প্রিংয়ের কথা বলা হচ্ছে, বুঝতে পারলাম তো কোনটা বলা হচ্ছে? স্প্রিংয়ের দুটো কেস আছে দেখবে,
একটা স্প্রিংয়ের এইভাবে একটা ভর ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর একটা স্যার স্প্রিংয়ের এইটা ভর। তো এই দুটো কেস একটু দেখে নিও। ওখান থেকে কি কি দেখবো আমি সেটাই বলে দিচ্ছি। যে স্যার প্রত্যানায়ক বল দেখবে F সমান মাইনাস কে এক্স, যেখানে কেটা কি স্যার অবশ্যই স্প্রিং বল ধ্রুবক। আর স্প্রিং বল ধ্রুবকের সাথে ওমেগার যে সম্পর্কটা সেটা কি হয়, ওমেগা সমান √K/m। এখান থেকে ছোটো ছোটো ম্যাথস আসে অনেক সময়, ঠিক আছে, যে স্যার ভরকে বাড়ানো হলো তাহলে স্যার কম্পাঙ্ক বাড়বে না কমবে, এই টাইপের বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে। বল ধ্রুবক বৃদ্ধি করা হলে স্যার কম্পাঙ্ক বাড়বে না কমবে, এই টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে স্যার। আচ্ছা চলো, এটা কিন্তু স্যার কৌণিক কম্পাঙ্ক, এর রেসপেক্টে কৌণিক কম্পাঙ্ক জানতে চাইলে n সমান ω/2π হয়। তাহলে ওমেগার ভ্যালু বসিয়ে দিও। চলো একটু দেখিয়ে দিই। 1/2π ওমেগার ভ্যালু কত, √K/m। এবার নিজে থেকে বুঝতে পারবা, দেখো যদি বল ধ্রুবক বাড়ে তাহলে n বাড়বে, যদি m বাড়ে তাহলে n কমবে। তো এই টাইপের শর্ট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, সরল দোল গতির স্থিতিশক্তি ও গতিশক্তি অবশ্যই প্রুফটা পড়ে রাখিও, প্লাস এখান থেকে কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আছে। তো সরল দোল গতির স্থিতিশক্তি গতিশক্তি, তার মানে কি মোট শক্তি পড়বো না? অবশ্যই পড়বো, আমি লিখেছি স্থিতিশক্তি ও গতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তি কী হয়, ½ m ω² গতিশক্তি কী হয়, ½ m ω²a²/6²। তো এর প্রুফগুলো অবশ্যই পড়ে রাখবো। আর মোট শক্তি কী হয় স্যার, ½ m ω²a²। হ্যাঁ কিনা, এটা কনস্ট্যান্ট থাকে সবসময়। তো এই যে স্যার রাশিমালার প্রুফগুলো মাস্ট করবে, এবং এখান থেকে শর্ট কোয়েশ্চেন। আচ্ছা চলো, সরল দোলক থেকে কি কি পড়তে বলেছে, শুধুমাত্র তোমাকে সরল দোলকটা অবশ্যই একটু পড়ে নেবো স্যার। ওকে, এই তো স্যার এই কেসটা সরল দোলক স্যার, নর্মালি দোলন ঝুলিয়ে দিলাম, এটা ছেড়ে দিলাম, তাহলে কি এই তো মোশনটা করবে। তো এর ক্ষেত্রে যে একটু প্রুফটা একটু দেখে নিই, কিন্তু এখান থেকে বেশি যে জায়গাটা জোর দেবে সেটা হচ্ছে দোলনকালের সমীকরণটা। এখান থেকে বলা হয়েছে t সমান 2π√L/g। এখান থেকে বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবো। এই তো স্যার সূত্র দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের কেমন চেঞ্জেস আসবে, জি পরিবর্তন হলে কেমন চেঞ্জেস আসবে, এই টাইপের জিনিসগুলো আমরা একটু মনে রাখবো, ঠিক আছে। যেমন তোমাকে বললো, সাপোজ ধরে নাও যে পৃথিবী পৃষ্ঠে দোলনকাল কিছু একটা বলে দিল, তাহলে এত উচ্চতায় দোলনকাল কত হবে বা বাড়বে না কমবে, অবশ্যই যত উচ্চতায় যাব জি কী হবে স্যার, কমবে, হ্যাঁ কি না। এবার জি এর ভ্যালু যত কমবে টি এর ভ্যালু কি তত বাড়বে। তো এই স্যার ছোটো ছোটো শর্ট কোয়েশ্চেনগুলো, এগুলো দিয়ে ম্যাথসও অবশ্যই, ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট চ্যাপ্টার চলে যাই। চলো, তরঙ্গ গতি থেকে তোমাকে কি কি বলা হয়েছে, মেনলি এই দুটোই উল্লেখ করা হয়েছে। একটা চলতরঙ্গের সরণ সমীকরণ, এই তো স্যার y সমান কি a sin ω/t - kx। আমি যে কোনো একটা ফর্ম লিখলাম, এটা বিভিন্ন ফর্মে তুমি লিখতে পারো, এটা কসও হতে পারে, কিচ্ছু যায় আসে না তাতে। ওকে, আচ্ছা এখানে কী কী শর্ট কোয়েশ্চেন বিভিন্ন রকম আসতে পারে, ঠিক আছে। তোমাকে চেয়ে নিতে পারে, যে কোনো একটা কিছু দিয়ে দিল, তোমাকে মনে করে এরকম দিয়ে দিল যে একটা চলতরঙ্গের সমীকরণ y সমান 10 sin 100π t মাইনাস ধরে নাও 5x, এরকম কিছু একটা দিয়ে দিল। তোমাকে চাইবে বিস্তার কত, সর্বোচ্চ বেগ কত, সর্বোচ্চ ত্বরণ কত, দোলনকাল কত, কম্পাঙ্ক কত, বিভিন্ন রকম কোয়েশ্চেন চাইতে পারে, ঠিক আছে। তাহলে আমি একটু জাস্ট লিখে দিই, বিস্তার তো এটাই দিই, বুঝতে পারছো, এটাই 10, যা বলে দেবে, যদি এটা সেন্টিমিটার বলে দেয় তাহলে 10 সেন্টিমিটার, ঠিক আছে। যদি কম্পাঙ্ক বলে, কম্পাঙ্কের সূত্র কি n সমান কি ω/2π। আমি শুধু একটা দেখিয়ে দিচ্ছি, ওমেগার মান কত, এখানে টি এর সাথে যেটা থাকে সেটা ওমেগা 100π, তাহলে 100π/2π, তাহলে 2π পাই, তাহলে 50 হার্জ একক অবশ্যই কম্পাঙ্কের। আর চেয়েছে কি পর্যায়কাল, তাহলে টি সমান কি 1/n, এটাই তো, তাই না, এন এর অপোজিটটাই টি, তাহলে কত হয়ে যাবে 1/50 সেকেন্ড, সে ক্যালকুলেশন করে নিও। আর কি যেতে পারে, এখান থেকে যেতে পারে তরঙ্গ বেগ কত, গন্ডগোল করবে না, তরঙ্গ বেগ সূত্র হচ্ছে ω/k, মনে রাখে তরঙ্গ বেগের সূত্র কি ω/k, টি এর সহগ বা এক্স এর সহগ, শর্ট কোয়েশ্চেন হিসেবে মনে রাখিও, টি এর সহগ বা এক্স এর সহগ, এটা তরঙ্গ বেগ, কণার বেগ নয়, জলে চলে যাবে, নইলে সব গন্ডগোল হয়ে যাবে, একটু সাবধান থাকিও। তরঙ্গ বেগ মানে কত, ওমেগার ভ্যালু কত এখানে বলো 100π, আচ্ছা কে এর ভ্যালু কত 5, তাহলে কত হলো 20π, এত সেমি/সেকেন্ড, যেহেতু সেমিতে বলে দিয়েছে, সে জাতি বলবে, মান বসিয়ে দিও পাইয়ের। আচ্ছা আর কি যাইতে পারে, কণার সর্বোচ্চ বেগ, তাহলে ভিম্যাক্সের সূত্র মনে রাখবেন ω/a, এটা হচ্ছে ভিম্যাক্সের সূত্র ω/a। তাহলে ওমেগার ভ্যালু কত বলো, ওমেগার ভ্যালু কত, এই তো স্যার 100π, কারণ টি এর সাথে যে থাকে সেই ওমেগা 100π। এ মানে কি, এই তো স্যার বিস্তার, মানে কত 10, ক্যালকুলেশন করবেন, যেটা উত্তর আসবে সেটাই, সেমি/সেকেন্ড। স্যার ম্যাক্সিমাম ত্বরণ চাইতে পারে এ ম্যাক্স, এর সূত্র হচ্ছে ω², এবার বসিয়ে দিও স্যার একই জিনিস, ওমেগার ওটা স্কোয়ার করে দিও, এর ভ্যালু বসিয়ে দিও, যেটা আসবে সেটাই সেমি/সেকেন্ড²। মাথায় ঢুকলো, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, একটা সমীকরণ দিয়ে দেবে, বিভিন্ন কিছু চাইতে পারে। আচ্ছা চলো, আর কি স্যার, আলোর প্রতিফলন একটু পড়ে নিও স্যার, আলোর প্রতিফলন দেখবে ওখানে আছে, একটু আলোর প্রতিফলন সম্পর্কিত একটু আলোর লিখেছি, দেখো
শব্দের না লিখে দেখে নাও, শব্দের বা তরঙ্গের প্রতিফলন শব্দের সে যাই বলো। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এই জায়গাটা কি উল্লেখ ডিরেক্ট বলেছে, তরঙ্গের প্রতিফলন স্যার, আমি আবার আলোর লিখেছি স্যার, তো এই জায়গাটা একটু দেখে নিও, ঠিক আছে স্যার, তরঙ্গের প্রতিফলন জায়গাটা। আচ্ছা চলো এবার নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। চলো শব্দ থেকে শুধুমাত্র মেনলি আমাদের এই দুটোই পড়তে হয়, একটা হচ্ছে স্যার শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র, ঠিক আছে, ওই তো স্যার সেই শব্দ বিস্তারটা কেমন হয় সমষ্ণ পদ্ধতি, এটুকু বললেই হবে। আর এর সংশোধনটা, কারণ নিউটন যে গণনা করেছিলেন সেখানে ত্রুটি ছিল, সেই ত্রুটিটাকে ঠিক করেছিলেন কি ল্যাপ্লাস, তো তার সংশোধনের প্রুফটা মাস্ট করবে। তিনি কি বলেছিলেন যে শব্দ বিস্তার পদ্ধতিটা কেমন, রুদ্ধতাপ, হ্যাঁ কি না, তো সেই প্রুফটা করে দেখাতে হবে। আচ্ছা তো এই দুটো এই শব্দ থেকে এই দুটো মাস্ট করবে। চলো তরঙ্গের উপরিপাত থেকে কি কি বলা হয়েছে তোমাদের সিলেবাসে, তরঙ্গের উপরিপাতের নীতি, ঠিক আছে, মাস্ট পড়বো। স্থানীয় তরঙ্গ কাকে বলে, ঠিক আছে, এর সমীকরণটা, ঠিক আছে, দেখে রাখবো কী হয় স্যার, এ সাইন ওমেগা টি কস কে এক্স, ঠিক আছে, স্থানীয় তরঙ্গ কাকে বলে এর সমীকরণ এখান থেকে ম্যাথস, ঠিক আছে। আচ্ছা আর কি অবশ্যই পড়ে রাখবা, চল তরঙ্গ স্থানীয় তরঙ্গের পার্থক্য মাস্ট পড়ে রাখিও, স্থানীয় তরঙ্গের বৈশিষ্ট্য এই জায়গাগুলো মাস্ট পড়বে, ঠিক আছে। আচ্ছা কি তারে খোলা ও বদ্ধ নলে স্থানীয় তরঙ্গ মূল সুর উপসুর, এই যে স্যার তারের মূল সুর উপসুর, খোলা নলের ক্ষেত্রে মূল সুর উপসুর, বদ্ধ নলের ক্ষেত্রে মূল সুর উপসুর, এটা এক্ষুনি একটু ডিটেলস আমি বলে দিচ্ছি। আচ্ছা আর কি পড়বে, স্বরকম্প, স্বরকম্প কাকে বলে, আর এর প্রুফটা অবশ্যই করবে যে স্বরকম্প সমান কী হয়েছে n1 - n2, হ্যাঁ কি না স্যার, কি তাদের যে তরঙ্গ যেটা উপরিপাত হচ্ছে তাদের ইসের পার্থক্য, কম্পাঙ্কের পার্থক্য, মাস্ট এই প্রুফটাও করবে, এখান থেকে প্রুফটা করবে এবং এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি। আচ্ছা লাস্টে কি তোমাদের চ্যাপ্টার আছে এখানে লিখে দিচ্ছি, ডপলার ক্রিয়া এখানে লিখে দিলাম, ঠিক আছে, এটা আমি আসছি স্যার এক্ষুনি, ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়া মাস্ট পড়বে, মাস্ট মানে এই তো এখান থেকে কী পড়বে বলে দিচ্ছি, ডপলার ক্রিয়া কাকে বলে, বাস, আর এখান থেকে শুধু অঙ্ক আর কিচ্ছু নয়, দেখবে কিছুও নেই, এটা ছোট্ট একটা চ্যাপ্টার, ডপলার ক্রিয়া কাকে বলে মাস্ট পড়বে, আর একটা স্যার পড়িও কী বলে এর অঙ্ক, এখান থেকে যে একটা ট্রেন দূরে যাচ্ছে দর্শকের কাছ থেকে তাহলে কম্পাঙ্ক কত হবে, কাছে আসছে তাহলে আপাত কম্পাঙ্ক কত হবে, এই টাইপের অঙ্কগুলো করিও, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ যেটা একটু বলার ছিল ওই টান টান তারে বদ্ধ নল খোলা নল, আমি জাস্ট একটু বলে দিই যে তোমাদের কোন জায়গাগুলো পড়তে হবে, এখন বোঝানোর কোনো কিছুই নেই, যখন এই চ্যাপ্টারটা পড়াবো থিওরি ওয়াইজ পড়াবো তখন ডিটেলসে সব বলা হবে, ঠিক আছে। আচ্ছা শুধু এখন দেখে নাও কী কী পড়তে হবে, টান টান তারে দেখবে যেটা মূল সুরের আছে সমীকরণ 1/12 √T/m, হ্যাঁ কি না, তাহলে প্রথম উপসুর n1 সমান কত হয় 2 × n0, 2 × এটা হয়, দ্বিতীয় উপসুর যেটা কত হয় 3 × এটা হয়, হ্যাঁ কি না, এর মানেটা কি স্যার n0 এর দ্বিগুণও পাচ্ছি 3 গুণও পাচ্ছি, এরপরে কি 4 গুণ 5 গুণ, মানে কি যুগ্ম আছে অযুগ্ম আছে, কারণ এরপর একটা 4 হবে যুগ্ম, তারপরে 5 হবে অযুগ্ম, 2 3 4 5 সবই আছে যুগ্ম অযুগ্ম, তাহলে কি বলবো স্যার টান টান তারে যুগ্ম অযুগ্ম সবই সমমেল উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা বদ্ধ নল আর খোলা নলের ক্ষেত্রে একটু দেখা যাক, বদ্ধ নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক কত হয় v/4l, আর স্যার খোলা নলের ক্ষেত্রে v/12, এর প্রথম যেটা উপসুর হয় সেটা 3n0 এর 3 গুণ, পরেরটা হয় স্যার 5 গুণ, তাহলে কি শুধুমাত্র দেখো তো বিজোড়গুলো আছে, তাহলে কি শুধু অযুগ্ম সমমেল উপস্থিত থাকে বদ্ধ নলে, আর খোলা নলে কী থাকে স্যার সবই পাওয়া যায় 2 3 এরপরে 4 5 এরকম করে 2n0 3n0 4n0 সবই, তাহলে কি যুগ্ম প্লাস অযুগ্ম সবই সমমেল উপস্থিত থাকে, এবং এখান থেকে অঙ্ক আসে, যেমন কি তোমাকে বলে দেবে এর দ্বিতীয় কিছু একটা হয়তো বলে দিল যে দ্বিতীয় সমমেলের সাথে দ্বিতীয় সমমেলের সাথে এর চতুর্থ সমমেলের কি আছে স্যার সমান, কম্পাঙ্ক সমান, তাহলে কিছু একটা চেয়ে নেবে যে স্যার দৈর্ঘ্যের অনুপাত কত বা এর দৈর্ঘ্য দিয়ে দেবে ওর দৈর্ঘ্য কত, এই টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে, যুগ্ম অযুগ্ম থেকে একটু দেখে নিও। আচ্ছা স্যার তো মোটামুটি এই ছিল স্যার বিষয়, এগুলোই তোমাদের সিলেবাসের মধ্যে বলা হয়েছে, ওকে। তো সবাইকে ক্লাস 11-এর এক্সামের জন্য অল দ্য বেস্ট, সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি, থ্যাংক ইউ সো মাচ।